এই মুহূর্তে রয়েছি সিপিআইএম এর কলকাতা জেলা অফিসে। আপনারা জানেন ভোট তো শেষ হয়ে গেছে, আর হাতে গোনা মাত্র একটা দিন রয়েছে, আর তারপরেই রেজাল্ট। কেমন হতে চলেছে সেই রেজাল্ট, আর কেমনই বা সাড়া মিলেছে মানুষের, প্রচার হোক বা ভোটিং মেশিন হোক, সব জায়গায় সেই নিয়েই কথা বলবো গণশক্তির সম্পাদক এবং সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির মেম্বার শৌমিক লাহিড়ীর সঙ্গে। এই মুহূর্তে রয়েছি কলকাতা জেলা অফিসে আর কি, মানে সিপিআইএম এর কলকাতা জেলা অফিসে। আমার সঙ্গে রয়েছেন গণশক্তির সম্পাদক এবং সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির মেম্বার শৌমিক লাহিড়ী। রেজাল্ট আর একদিন বাকি, ভোট তো হয়ে গেল। আপনি নিজে প্রচুর প্রচার করেছেন, দেখেছি। কেমন হলো ভোট? দেখুন, আমাদের লক্ষ্য ছিল মানুষের যে দৈনন্দিন সমস্যা, এই দৈনন্দিন সমস্যাগুলোকে তুলে ধরা। অর্থাৎ রাজ্য জুড়ে বেকার, তাহলে সমাধানের রাস্তা কি? শিল্প আসবে, তার রাস্তা কি? চাষ ভয়ঙ্কর খারাপ অবস্থা, দলে দলে লোক পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে কারণ চাষে লাভ নেই। তাহলে চাষে যদি লাভ আনতে হয় তাহলে তার বিকল্প প্রস্তাব কি? এইরকম আইন শৃঙ্খলা ভয়াবহ অবস্থা, নারীদের সম্মান বলে তো কিছুই নেই এই রাজ্যে। তাহলে আমরা কিভাবে সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এসবই আমরা আমাদের ইশতেহারে তুলে ধরেছি এবং আমাদের প্রচারে তুলে ধরেছি। আমাদের লক্ষ্য ছিল এইগুলো যেন মানুষের, অর্থাৎ পিপলস এজেন্ডার ভিত্তিতে যেন ভোট হয়। মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপি এইসব ইস্যুতে না হয়ে মানুষের ইস্যুতে কে কোন রাজনৈতিক দল কি কথা বলছে তার ভিত্তিতে ভোট হোক। এবং সেটা খানিকটা বোধহয় হয়েছে কাজ। কতটা হয়েছে সেটা তো 4 তারিখ বোঝা যাবে। আপনি যেহেতু মহিলা ইস্যুটা বারবার করে তুলে ধরলেন, কি মনে হচ্ছে এই যে ভোট, এই ভোটে আরজি কর কতটা প্রভাব ফেলছে? দেখুন, এটা একটা সামগ্রিকতা। কোনো একটা নির্দিষ্ট ঘটনা যে ভোটের উপর প্রভাব ফেলে তা না, অনেকগুলো ঘটনার সম্মিলন ঘটে এই ভোটে। অর্থাৎ বেকার যুবক, তার জীবনের একরকমের যন্ত্রণা। আরজি করের ঘটনা শুধু তো নয়, শুরু সে পার্ক স্ট্রিট থেকে অসংখ্য ঘটনা, কয়েক শত মা বোনের মানে মান সম্মান গেছে, ধর্ষিতা হয়েছেন, কিন্তু কোনো বিচার পায়নি। অপরাধী তো থাকবেই যে কোনো সমাজে, কিন্তু সরকার যদি অপরাধীদের দ্বারা পরিচালিত হয় তাহলে তো মুশকিল। একটা সরকারের 3 জন মন্ত্রিসভার সদস্যই জেলে থাকেন, আবার ফিরে এসে টিকিটও তারা পান, তো তাহলে আর কি হবে? অপরাধীরা তো ভাবে যে এই সরকারটা তো আমারই। আপনি যেমন বলছেন আর কি, যে আমরা এটা বরাবরই দেখছি আর কি, তৃণমূলের অপরাধীরা, এবং এবারেও আমরা যদি দেখি রাকেশ সিং টিকিট পেয়েছে, অর্জুন সিং টিকিট পেয়েছে বিজেপির তরফ থেকেও, একই ব্যাপার আর কি। যাই হোক, তো এই যে অপরাধীরা জেলে থাকছে এবং ফিরে এসে টিকিট পাচ্ছে, এই ঘটনা তো 2026-এ নতুন নয়। এর আগে 21-এও 16-তেও বারবারই এই ঘটনা ঘটছে। মানুষ তাদের বেছে নিচ্ছেন কেন? মনে হচ্ছে এটা সামগ্রিকভাবে কোথায় সমস্যা হচ্ছে? দেখুন, 2016-তে এতটা ছিল না। ছিল, অবশ্যই ছিল, এবং 2016-তে আমরাই বিরোধী পক্ষ ছিলাম, ফলে আমরা এইগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। কিন্তু যেদিন থেকে মূল স্রোতের সংবাদ মাধ্যম বিপুল পরিমাণ অর্থ ইত্যাদি কাজ করলো এবং মানুষের একটা অংশকে বোঝাতে তারা সমর্থ হলো যে সিপিআইএম দিয়ে তৃণমূলকে হটানো যাবে না, বিজেপি দিয়ে হটানো যাবে, একটা অংশ সেই কথায় বিশ্বাস করে গেছিলেন। কিন্তু 19 সাল থেকে যদি আপনি দেখেন, এটা 26 সাল, মোট 7খানা ভোট হয়েছে নানান স্তরের, পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন ইত্যাদি। প্রতিটা ভোটেই কিন্তু তারা প্রচার করেছে বিজেপি এবার তৃণমূলকে হাঁটাবে, কিন্তু কোনোদিনই হাঁটায়নি। হাঁটাবে কেন? যদি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থাই নিতে চাইতো, আর ওদের সঙ্গে যদি সত্যি সত্যি এদের মতাদর্শগত কোনো অমিল থাকতো, তাহলে তো গোটা মন্ত্রিসভাই জেলে থাকার কথা। সারদা কেলেঙ্কারি কোথায়? এখন তো সুদীপ্ত সেনও বাইরে। চাকরি কেলেঙ্কারি কোথায়? এখন তো পার্থ চট্টোপাধ্যায়ও বাইরে। তিনি আবার বোধহয় এখন ওই ওয়াশিং মেশিনে ঢোকবার চেষ্টা করছেন। এরকম তো ওদের থাকে। আর তৃণমূল আর বিজেপি, এ তো মাঝে মধ্যে মনে করে বলতে হয় যে এখন উনি বিজেপিতে আছেন না এখন উনি তৃণমূলে আছেন। এই দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই জন্যই না আমরা বারবার বলি যে গুদাম একটাই, দোকান দুটো রেখেছে। তো আপনি বলছেন যে মোট 7খানা ভোট হয়েছে, ঠিকই,
তো সেক্ষেত্রে আমরা যদি একটুখানি এই 7টা ভোটকে আলাদাভাবে অ্যানালিসিস করি, আমরা তাহলে দেখবো যে একটু নিচু লেভেলের যে ভোটগুলো, সেটা পঞ্চায়েত হোক, সেটা সমবায় ভোট হোক, সেখানে কিন্তু বামপন্থীরা বা বাম কংগ্রেস জোট আগে যখন ছিল তখন কিন্তু ভালো রেজাল্ট করছে, কিন্তু যখনই এটা উঁচু তলার ভোট হয়ে যাচ্ছে, মানে লোকসভা বিধানসভা, তখনই বামপন্থীরা বা বাম কংগ্রেস জোট হোয়াট এভার, এবারে জোটটা যেহেতু হয়নি, তো সেটা বেশ খানিকটা ফেল করছে। এটা কেন হচ্ছে? একই মানুষ তো ভোট দিচ্ছে প্রায়। যখন বুথের একটা ভোট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, কিংবা একটা পৌরসভার ভোট হচ্ছে 4টে ওয়ার্ড 4টে বুথ নিয়ে, সেই সময় আমাদের যারা প্রার্থী থাকছেন, আমাদের যারা কর্মী আছেন, তাদের দেখে মানুষ ভরসা করছে এবং ভাবছে যে না, এরা পারবে। সমবায়ের ক্ষেত্রেও তাই, যদিও ভোট টোট করতে দেয় না, সব লুট। ওই যে ডায়মন্ড হারবার মডেল শোনেন, যে ভারতবর্ষে একটা লোকসভা আপনি দেখাতে পারবেন যে লোকসভায় একজন বিরোধী পঞ্চায়েতে নেই, একজন বিরোধী পৌরসভায় নেই? এটা সম্ভব নাকি? এই যে এবার ফলতাতে নির্বাচন হলো, কি করলো নির্বাচন কমিশন বোঝাই যাচ্ছে যে সুবিধা অ্যাপে, অর্থাৎ যেখানে মিটিং মিছিল ইত্যাদির জন্য আবেদন করবে রাজনৈতিক দলগুলো, একটা বিরোধী রাজনৈতিক দল কোনো আবেদন করতে পারলো না। এ ভারতবর্ষের কোথাও কখনো হয়েছে? ফলে এবং তাদের ছাড় দিয়ে দিল নির্বাচন কমিশন। তাহলে বোঝাপড়াটা কোথায়? এত স্পষ্ট। আর মানুষের কাছে এটা স্পষ্ট যত হয়েছে, দেখবেন আপনি যতটা ভোট, তারা যতটা আমাদের উপর বিশ্বাস চলে গেছিল 19-এ, 21-এ একটুখানি ফিরেছিল, তারপর 23-এর নির্বাচনে আপনি দেখবেন অনেকটাই ফিরে এসেছিল। আমাদের পঞ্চায়েতে এত মারপিট, লুট, পুলিশ তো লুট করেছে। আসলে পুলিশ গায়ের জন্য মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, তৃণমূলের তত জোর নেই। আর এখন ওরা অনেক পয়সা কড়ি করে ফেলেছে, মারধর খেতে একটু ভয় পায়, ফলে পুলিশকে সামনে রেখে ওরা কাজ করে। তো সেখানে দেখবেন আমাদের উপর ভরসাটা বেড়েছে, বিজেপির উপর ক্রমশ ভরসাটা কমছে। ফলে আমাদের সেই জন্য আশা হচ্ছে যে বিজেপি যদি কখনো মেজর অপোজিশন হিসেবে কেউ ভাবে, তাহলে তৃণমূলের জয় কেউ ঠেকাতে পারবে না। এদের হটাতে গেলে আমরাই হটাতে পারবো, আবার বিজেপিকে হটাতে গেলে আমরাই পারবো, কারণ আমাদের সময় একটা পঞ্চায়েতের প্রধান আসনেও জিততে পারেনি বিজেপি, আর এখন 77টা এমএলএ নিয়ে বসে আছে। অবশ্য কজন বিজেপিতে আছে ওর মধ্যে আমি জানি না, যাই হোক, তকমা তো বিজেপির। তো ফলে বিজেপিকে প্রধান অপোজিশন রেখে কোনোদিন তৃণমূলকে হটানো সম্ভব হবে না। একদিকে আপনি বলছেন যে বামপন্থীদের উপর মানুষের বিশ্বাস ধীরে ধীরে ফিরেছে এবং 26-এ এসে অনেকটাই ফিরেছে, আবার অন্যদিকে বলছেন যে পুরো বিষয়টাই আর কি, মানে এই ভোটিং সিস্টেমটাই করাপ্টেড। তো সেক্ষেত্রে মানুষের যে মতামত, সেটা কি ভোটিং মেশিন অব্দি, বা এই যে এখন ইভিএম গুলো স্ট্রং রুমে রয়েছে, সেখানে কিছু কারচুপি হচ্ছে কিনা, মানে ফলাফল, আউটকাম কি আসবে এই বিশ্বাসের, মানুষের যে বিশ্বাস ফিরেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট একটা চূড়ান্ত অসম প্রতিযোগিতা। কিছু দল তারা কোটি কোটি টাকা খরচা করছে, বুঝতে পারছেন না? 4খানা জেট প্লেন ভাড়া করে নিয়ে ফেললো বিজেপির নেতারা, মুখ্যমন্ত্রীরা আসবেন বলে। আকাশে 7খানা হেলিকপ্টার চক্কর কাটছে, তার মধ্যে 2খানা তৃণমূলের। তো এই এত পয়সা করি, এটা কখনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? একটা সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব যে বিপুল পরিমাণ প্রচার? এগুলোর দিকে নির্বাচন কমিশনের কোনো লক্ষ্য নেই, তার কারণে এটা করছে বিজেপি এবং তৃণমূল। ফলে বিজেপির হয়ে তো কার্যত এজেন্ট হিসেবে তো এবার নির্বাচন কমিশন কাজ করেছে, ওটা বিজেপির এক্সটেনশন অফিস। তো ফলে ওরা ধরবে কেন? এখন এই সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে থেকেই তোমাকে লড়তে হবে। আমি তো এই সিস্টেমের বাইরে গিয়ে লড়ে কিছু করতে পারবো না। ফলে এই সিস্টেমের মধ্যেই আমরা মানুষকে নিয়ে কতটা প্রতিরোধ করা যায় তার চেষ্টাই আমরা করি। সেই জায়গাটা এখানে আপনারা একটু দেখে নিন, চারিদিকে ভিভিপ্যাট পড়ে রয়েছে, এবং যে ভিভিপ্যাট আমি আপনাদের হাতে করে দেখাচ্ছি, এটা গার্গী চ্যাটার্জি, অর্থাৎ নোয়াপাড়া বিধানসভার গার্গী চ্যাটার্জি, তিনি বাম করে আমরা এগোচ্ছি, সময় লাগছে। তো এখন যে অভিযোগটা বারবার তৃণমূলের তরফ থেকে এবং কিছু কিছু জায়গায় বিজেপির তরফ থেকেও তোলা হচ্ছে যে স্ট্রং রুমে একটা কারচুপি হতে পারে। আমরা দেখেছি 30 তারিখ মমতা ব্যানার্জি নিজে চলে গেলেন সাখাওয়াত মেমোরিয়ালে, সেখানে গিয়ে তারপরে শুভেন্দু অধিকারীর এজেন্টও চলে গেলেন। তো সেক্ষেত্রে এই স্ট্রং রুমে কারচুপির ব্যাপারে বামপন্থীরা কি ভাবছে, মানে আপনার মতামত কি হতে পারে কি এটা? দেখুন, এটা নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবে তৃণমূল আর বিজেপি। তার কারণ হচ্ছে এই কারচুপি যদি করে থাকে অতীতে, সেটা তৃণমূল করেছে আর বিজেপি করেছে, ফলে ওদের অভিজ্ঞতা ভালো আছে। সেই অভিজ্ঞতার থেকেই ওরা এত ভয়ের ছোট ঘরে দৌড়েছে।
কারণ অন্ধ্রপ্রদেশের ভোট আপনারা দেখেছেন, হঠাৎ ভোট রাত 2:21 ভোটের পার্সেন্টেজ বেড়ে গেল 13। হুম। এটা কখনো হয় নাকি কোনো ভারতবর্ষের কোথাও? তো তার ফলে এই দুটো দলের অভিজ্ঞতা আছে এই সমস্ত কারচুপি করার, আমাদের তার অভিজ্ঞতা নেই। ফলে এই ব্যাপারে আমি খুব বিশেষজ্ঞের মতামত দিতে পারবো না। ওদের কাছে গেলে ওরা বলতে পারবে, কিন্তু এসব হয়েছে ভারতবর্ষে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনি অন্ধ্রপ্রদেশের কথা তুললেন বলেই একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। কেরালা কি মনে হচ্ছে এবারে আরো নতুন কোন ইতিহাস কি কেরালায় আমরা দেখতে পাবো? দেখুন, কেরালার একটা ঐতিহ্যই বলুন আর একটা ভোটিং প্যাটার্নের ইতিহাসই বলুন, যদি দেখেন পরপর দুবার কোনো সরকার থাকে না। তো পিনারাই বিজয়নের সরকার এতটাই ভালো কাজ করেছে যে পরপর দুবার মানুষের আস্থা অর্জন শুধু করেছেন তা না, গতবারের ভোট তার আগের বারের চাইতে বেশি তারা পেয়েছিলেন। এখন এটা তৃতীয়বারের। কেরালার ইতিহাস অনুযায়ী আপনি যদি বলেন তাহলে এটা তো হওয়ার কথা না। ফলে তৃতীয়বার যদি বিজয়নের নেতৃত্বে ওখানে এই এলডিএফ ফিরে আসে তাহলে সেটা একটা নতুন ইতিহাস হবে এবং ভারতবর্ষের রাষ্ট্রবিজ্ঞানে এটা নিঃসন্দেহে ভবিষ্যতে সিলেবাসে অন্তর্ভুক্ত হবে এবং গবেষণার বিষয় হয়ে যাবে। একদমই। আবারও এ রাজ্যে ফিরে আসি, হাতে আর মাত্র একটা দিন রয়েছে, তারপরেই 4 তারিখে রেজাল্ট রয়েছে। তো কি মনে হচ্ছে বামফ্রন্ট আইএসএফ জোট কটা আসন পেতে পারে টেন্টেটিভ? দেখুন, আমি তো টিয়া পাখি নিয়ে বসি না যে বলতে পারবো, তবে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের আসন হবে, এইটুকু বলতে পারি। আমাদের অনেক বেশি মানুষ অতীতের চাইতে বেশি সমর্থন করবেন।